স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। আজ থেকে দেশে সীমিত পরিসরে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম অবস্থায় কেবল ঢাকার ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনাররা পাবেন এই টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিউজ 24-কে জানিয়েছেন, এরই মধ্যে সুরক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের SMS পাঠাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বুস্টার ডোজকে কেন্দ্র করে সুরক্ষা প্ল্যাটফর্মে এসেছে বড় পরিবর্তন। রিশাদ হাসানের প্রতিবেদন। দেশব্যাপী শুরু হয়েছে বুস্টার ডোজ প্রয়োগের কার্যক্রম। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের যাদের 2 ডোজের টিকার মেয়াদ অন্তত 6 মাস পেরিয়েছে তাদেরই দেয়া হবে বুস্টার ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মুঠোফোনে জানান, এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে সুরক্ষা অ্যাপ। বুস্টার ডোজের জন্য মনোনীত ব্যক্তিদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। বুস্টার ডোজ শুরু হয়েছে, আজকে আপনি ট্রাই করেন যে সুরক্ষা দিতে পারেন কিনা। শুরু হতে চলে সেদিন তো আনসার মঞ্চ শুরু করে দিয়েছে। বুস্টার ডোজকে কেন্দ্র করে সুরক্ষা প্ল্যাটফর্মেও এসেছে বড় পরিবর্তন। এটিকে দেখানো হবে টিকার তৃতীয় ডোজ হিসেবে। এছাড়াও ভ্যাকসিন সনদেও মিলবে এর প্রমাণ। শিডিউলের তারিখটা দেওয়া থাকবে, ওই তারিখটা এই ভ্যাকসিন কার্ডে উনি প্রিন্ট করলে পেয়ে যাবেন। এবং এর পরবর্তীতে আসে টিকা সনদ। যখন উনি বুস্টার ডোজটা সম্পন্ন করবেন, টিকা সনদ যখন ডাউনলোড করবেন, ডাউনলোডের ওখানে করে সনদে কিন্তু আমরা একটি কলাম নতুন অ্যাড করে দিয়েছি বুস্টার ডোজের ক্ষেত্রে। সুরক্ষা প্ল্যাটফর্ম নিয়ে রোববার ভার্চুয়াল প্রশিক্ষণ শেষ করেছে দেশের টিকা কেন্দ্রগুলো। বুস্টার ডোজ প্রয়োগে পূর্ণ প্রস্তুতির কথা জানান তারা। অলরেডি বুস্টার ডোজের জন্য আমাদের গতকালকে মিটিং হয়েছে, জুম মিটিং, এবং সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কীভাবে করতে হবে এবং কীভাবে মেসেজটা দিতে হবে। সেই অপশনে সবই আমাদের দেখানো গেছে। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পাওয়া মাত্র আমরা শুরু করে দিব। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার যাদের 2 ডোজ টিকা নেয়ার 6 মাস পেরিয়েছে, SMS এর প্রাপ্যতার ভিত্তিতে নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে তারা দিতে পারবেন বুস্টার ডোজ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে দেশে পড়েছে অমিক্রনের থাবা। এবার অস্ট্রেলিয়াতেও প্রাণ গেল একজনের। সিডনির হাসপাতালে অমিক্রনে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের তাণ্ডব। নিউ ইয়র্কে অমিক্রন সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে হাসপাতালে শিশু রোগী ভর্তির চাপ বাড়ছে। নিউ ইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত 5 ডিসেম্বর থেকে চলতি সপ্তাহে 18 এর কম বয়সীদের হাসপাতালে ভর্তি বেড়েছে। এদের অর্ধেকের বয়সী 5 বছরের কম। সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশে। ভারতের রাজধানীতে ফের করোনার সংক্রমণ বাড়ায় সোমবার থেকে রাতে কারফিউ জারি করেছে দিল্লি প্রশাসন। কারফিউ জারি থাকবে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দিল্লিতে 290 জন সংক্রমিত হয়েছেন। আগের দিনের তুলনায় যা প্রায় 16% বৃদ্ধি পেয়েছে। এমনকি 10 জুনের পর দিল্লিতে এটি একদিনে সর্বাধিক সংক্রমণ। এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় সতর্ক অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে অগ্নিদগ্ধদের মধ্যে যারা ঢাকায় ভর্তি আছেন তাদের কেউই শঙ্কামুক্ত নন। একথা জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেনার। হাসপাতাল পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান দাবি জানিয়েছেন অভিযুক্তদের শাস্তি নিশ্চিতের। এছাড়া মরদেহ শনাক্তে স্বজনদের DNA নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝালকাঠির সুগন্ধা লঞ্চে আগুনের চতুর্থ দিনে সোমবার সকাল 11টার দিকে বিষখালী নদী থেকে এক যুবকের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে 4 জন ভর্তি আছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এদের একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন। অন্যদিকে হাসপাতাল পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম লঞ্চ দুর্ঘটনায় গাফিলতি থাকলে দোষীদের শাস্তির দাবি জানান। আমাদের এখানে 15 জন রোগী আছে এখন, তার মধ্যে 4 জন আইসিইউতে, 3 জন অলরেডি লাইফ সাপোর্টে আছে। বাকি যারা আছে তারাও কেউ শঙ্কামুক্ত না, সবারই জেনারেশন বার্ন আমরা পর্যবেক্ষণ করছি, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। যাদের গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, এটাই কমিশন থেকে আমরা প্রত্যাশা করি। এদিকে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্বজনদের DNA পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি। পোস্টমর্টমের সময় যে লাশগুলি পাওয়া গিয়েছিল তাদের প্রোফাইলটি সংগ্রহ করে রাখা হয়েছে, আর এখন যারা আসছে তাদের প্রোফাইলটাও আমরা নিব। 2টা ম্যাচ করার পরে আমরা তখন এই জিনিসটা তাদেরকে দিতে পারবো।
আগুন লাগা অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখকে রোববার রাতে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আইন নয়, সরকারি বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে সব থেকে বড় বাধা। বেগম জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার মুক্তি আদায় করে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। এদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তৌফিক মাহমুদ বুন্দার রিপোর্ট। গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চলতি বছরের 13 নভেম্বর এবারকের হাসপাতালে ভর্তি করা হয়। লিভার সিরোসিস আক্রান্ত বেগম জিয়া অনেক বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চলতি বছরের 11 নভেম্বর বেগম জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। সোমবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ জানান, সরকার ইচ্ছাকৃতভাবেই বেগম জিয়াকে বিদেশ যেতে বাধা দিচ্ছে। যে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া, আধুনিক অ্যাডভান্স চিকিৎসা নেওয়ার পথে বাধা হচ্ছে একমাত্র সরকার, আইন নয়। দেশনেত্রীর স্বাস্থ্যের অবস্থা এমন যে আমাদের এত দাবির পরেও, জনগণের এত দাবির পরেও একটা শর্ত উঠিয়ে দিতে পারে না। আইনের কথা বলছে, এখানে আইনের কিছু নেই। বিকেলে জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার আন্দোলন চলমান থাকবে। এই মুক্তিটা আমাদের আদায় করে নিতে হবে, দাবি করা যাবে না, আদায় করে নিতে হবে। আমাদের থেকে চিকিৎসার জন্য আমাদের বাইরে পাঠাতেই হবে। যে সাজাপ্রাপ্ত আসামি একজন দুজন না, বেশ কিছু সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে মুক্তি দিয়ে গোপনে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। একই দিন দুপুরে সচিবালয়ে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। আবেদনটি ব্যাপারে আমাদের আইনি মতামত দিয়ে আমরা এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে এর আগেও যতবারই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা গেছে। এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও জানিয়ে দিয়েছি যে এই ফাইলটা যাচ্ছে ওনার কাছে। আমার মনে হয় যে এই ফাইলটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন। আইনে যেভাবে বলা আছে সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই বলেন আইনমন্ত্রী আনিসুল হক। আবেদনটি ব্যাপারে আমাদের তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে আইন প্রণয়নের প্রস্তাব রেখেছে তরিকত ফেডারেশন। তবে নেতারা মনে করেন এই স্বল্প সময়ে আইন পাস সম্ভব নয়। এ কারণে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের নিয়ে সার্চ কমিটি গঠন করাটাই কার্যকর প্রক্রিয়া। একই দিন বৈঠকে খেলাফত মজলিস বলেছে, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইন প্রণয়নের চেয়েও জরুরি নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির আমন্ত্রণে সোমবার বিকেলে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারীর নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনের দরবার হলে সংলাপে অংশ নেয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে আলাপে তারা বলেন, 50 বছরেও নির্বাচন কমিশন গঠনে আইন করতে না পারা জাতির জন্য দুর্ভাগ্যজনক। সন্ধ্যা সংলাপে অংশ নেয় খেলাফত মজলিস। দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির কাছে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে তাদের প্রস্তাব তুলে ধরে। আইন শুরু করতে হবে, প্রক্রিয়া শুরু করতে হবে। আমার কথা হচ্ছে আইনটা এই মুহূর্তে হয় কি না বড় কথা নয়, আইনের প্রক্রিয়া শুরু হওয়া দরকার আছে। আমার মনে হয় সার্চ কমিটির দিকে যাচ্ছে জিনিসটা, অর্থাৎ সেই জন্য আমি এটা বলেছি, যাতে যদি যায় তাহলে অবশ্যই সুশীল সমাজের একজন, আর সাংবাদিকের সিনিয়র সাংবাদিকদের পক্ষ থেকে যাতে একজন, তারা যেন এই 5 জন গ্রহণযোগ্য ব্যক্তি হয়। মালদ্বীপে 6 দিনের দ্বিপক্ষীয় সফর শেষে সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট সোমবার সন্ধ্যা 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত 22 ডিসেম্বর মালদ্বীপে পৌঁছান। সফরের দ্বিতীয় দিনে দক্ষ স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 2টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দক্ষিণ এশিয়ার এই 2 দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেয়। কক্সবাজারে পর্যটক ধর্ষণের কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি আশিক। গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে অপকর্ম করার একটি দল রয়েছে তার। এদিকে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার 3 জনের 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারে পর্যটকদের নানা ভোগান্তি নিয়ে সংবাদের মাঝেই ঘটে এক নারীকে ধর্ষণের ঘটনা। অভিযোগ ওঠে স্বামী সন্তানকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। তারপর থেকেই মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার রাতে এই মামলার প্রধান আসামি আশিককে মাদারীপুর থেকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আশিক গত 1 দশকে কক্সবাজারের অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে। তার গ্যাংয়ে রয়েছে অন্তত 30 জন সদস্য। গ্রেফতারকৃত আশিক তার মূলত যে 30 জনের যে তার একটি গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে সে বিচে যারা পর্যটন যেত রাতের বেলা তাদেরকে বিভিন্নভাবে ফাঁদে পেলে তাদেরকে ব্ল্যাকমেল করত। তারা বিভিন্নভাবে সুযোগ বুঝে ফায়দা অনুযায়ী তারা কিন্তু তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে অর্থ নিত। র্যাব বলছে বিভিন্ন হোটেল ম্যানেজারের যোগসাজশে পর্যটকদের ফাঁদে ফেলে টাকা আদায় করত আশিক ও তার গ্যাংয়ের সদস্যরা। তার এই ব্ল্যাকমেল থেকে বা তার এই ধরনের অপকর্ম থেকে মূলত কেউই রেহাই পায়নি এবং তার এই অপকর্মের জন্য বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছে। এদিকে কক্সবাজারের নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার 3 জনের 2 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবারও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল সাতছড়ির 2টি জায়গা থেকে 15টি রকেট প্রফিল গ্রেনেড, 25টি বুস্টার ও লং রেঞ্জ অটোমেটিক মেশিন গানের 510 রাউন্ড বুলেট উদ্ধার করে। সাংবাদিকদের এসব তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান পুলিশের ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকা যাত্রাবাড়ি এলাকা থেকে আবেল ত্রিপুরা অমিত নামে খাগড়াছড়ির এক যুবককে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতেই সাতছড়িতে অভিযান চালানো হয়। ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে আবেল ত্রিপুরা ওরফে অমিতকে একটি পিস্তল, বিদেশি পিস্তল এবং 4 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন সহ আমরা তাকে গ্রেপ্তার করি। ফলে যে আরও কোনো অস্ত্র গোলাবারুদ আছে কিনা সেটা আমরা রিমান্ডে এনে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব এবং আমরা আশা করি তার মাধ্যমে আরও অভিযান আমাদের অব্যাহত থাকবে। বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধার অভিযানে 12টি বহুতল ভবন সহ মোট 25টি স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীচরের শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙে ফেলা হয়। স্থানীয়দের অভিযোগ, 2 দিনের নোটিশেই উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি। তবে বিআইডব্লিউটিএ বলছে দীর্ঘদিন ধরেই তাদের উচ্ছেদের বিষয়ে জানিয়ে আসছিল তারা। নাইম আল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। উচ্চ আদালতের নির্দেশে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে 3য় দফায় 2য় দিনে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন। রাজধানীর কামরাঙ্গীচরের শহীদনগর এলাকায় অভিযান চালায় তারা। এ সময় ভেঙে দেওয়া হয় 2টি 6 তলা, 2টি 5 তলা, একটি 4 তলা ভবন সহ মোট 25টি স্থাপনা। ক্ষতিগ্রস্তরা জানান মাত্র 2 দিনের নোটিসে তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারকে জমির খাজনা দেয়া সহ সিটি কর্পোরেশনের সকল সুবিধাই তারা ভোগ করছিলেন। অবৈধ স্থাপনায় এসব সুবিধা কিভাবে তারা পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন ভুক্তভোগীরা। সূত্রে মালিক কিভাবে আপনি খাজনা নিলেন, ট্যাক্স নিলেন, গ্যাসের লাইন দিলেন, কারেন্টের লাইন দিলেন, নতুন পানির লাইন শুদ্ধ আসছে, কিছুদিন আগে রোডটা শুধু পাকা করলেন। আমি এই হাউসটা করার জন্য হাউস লোন নিচ্ছি। আমার প্রপার্টি যদি সরকারি হয়ে থাকে তাহলে কেন আমাকে এই প্রপার্টিতে ভিত্তি করে আমাকে লোন দিচ্ছে? দেশের জায়গা জমিন বাড়ি ঘর যা সব বিক্রি করে এখানে থাকার ব্যবস্থা করছি, এইটা আপনারা ভেঙে নিয়ে যেতেছেন। তবে বিআইডব্লিউটিএ বলছে আগে থেকেই তাদের উচ্ছেদের বিষয়ে জানানো হয়েছে। তারই প্রেক্ষিতে ভবনগুলো নিজেরাই খালি করে দিয়েছেন। এখানে এই ধরনের 4টি পকেট রয়েছে। এই একটি এলাকা, পরবর্তীতে আপনার একটা জুতার ফ্যাক্টরি আছে সেই এলাকা, লালবাগ থানা এলাকা এবং নবগঞ্জ বাজার ও শিক্ষণ এলাকা। এই পুরো এলাকাটাই কতগুলো পকেট রয়েছে আদি চ্যানেল, এগুলো সবই উচ্ছেদ করা হবে। তারা যে বক্তব্য দিয়েছে সঠিক নয়। এই অভিযানের মধ্য দিয়ে বুড়িগঙ্গা নদীর আরো হাফ একর জায়গা উদ্ধার করা হয়েছে বলেও জানায় বিআইডব্লিউটিএ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। রজনীগন্ধা সিটি সার্ভিস বাসের চাপে খুব একটা যাত্রী নেই সিটি কর্পোরেশনের ঢাকা নগর পরিবহনে। প্রত্যাশা অনুযায়ী যাত্রী উপস্থিতি না থাকার পেছনে একই রুটে অন্য যানবাহনের বিশৃঙ্খলাকে দায়ী করেন চালকরা। তবে নতুন নিয়মের বাসে চড়ে সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন এমন সেবা দরকার গোটা শহরে। আরিফিন শাকিলের রিপোর্ট।
অনেক প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ঢাকা নগর পরিবহন। 21 কিলোমিটার সড়কের বসিলা, মোহাম্মদপুর, ধানমন্ডি, ঝিগাতলা, সিটি কলেজ, শাহবাগ, পল্টন, মতিঝিল সহ 25টি স্থানে ওঠানামা করেন যাত্রীরা। তবে যাত্রী ছাউনি বা বাস বেতে অবস্থিত কাউন্টার ছাড়া কোথাও থামেনি নতুন নিয়মের এই গণপরিবহন। গোটা যাত্রায় যাত্রীদের স্বস্তির বড় জায়গা ছিল সরকার নির্ধারিত ভাড়া। সর্বনিম্ন ভাড়া আদায় করা হয় 10 টাকা আর সর্বোচ্চ 60 টাকা। রজনীগন্ধা আমাদের 30 টাকা ভাড়া নিত, 25 টাকা ভাড়া নিত, ট্যাগ দিয়া দূর করে ভাড়া নিত। আমরা বাধ্য যাইতে হইতো আমাদের চাকরি করতে, মানে এই গাড়িতে আমরা খুবই সন্তুষ্ট। এই নিয়ম যদি প্রত্যেকটা বাসে হয়, প্রত্যেকটা পরিবহনে হয়, তাহলে হয়তো মনে হয় যে ভালো হয়। এই সিস্টেমটা আমার মেয়ে হিসেবে আমার ভালো লাগছে যে শৃঙ্খলাভাবে আমরা উঠবো, নাম সুন্দরভাবে আপনি 3 দিন 4 দিন নিয়ে যাচ্ছেন, তারপরে হলো কি নিয়ম ভেঙে ফেললেন, যার কারণে কোনো সার্ভিসগুলি এই পর্যন্ত টিকে থাকে নেই। নিয়ম অনুযায়ী চালকদের পরনে ছিল নির্ধারিত পোশাক, ঝুলিয়ে রাখা হয় লাইসেন্স আর ভাড়ার তালিকা। তবে প্রত্যাশা অনুযায়ী যাত্রী উপস্থিতি না থাকার পেছনে একই রুটে অন্য যানবাহনের বিশৃঙ্খলাকে দায়ী করেন চালকরা। রজনীগন্ধা, আজমিরি আর সিটি গাড়ি, এই 3টা গাড়ির জন্য আমরা ভালো জনগণের সার্ভিস দিতে পারতেছি না। মানে যাত্রীরা আমাদের কাউন্টারে যাইতে দিতেছে না, তার আগে এরকম গাড়ি ব্যারিকেড দিয়ে রাখতেছে। এদের কারণে আমরা তাড়াতাড়ি যেতে পারতেছি না আর যানজটটা বেশি হচ্ছে। নতুন এই উদ্যোগে একটি রুটে সব গাড়ি চলবে একটি পরিবহন কোম্পানির নামে, কিন্তু এখনো রাজধানীর অনেক এলাকায় যাত্রী ছাউনি নির্মাণ হয়নি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান, অন্যদিকে তৃণমূলে বিশৃঙ্খলা, এ নিয়ে কেটেছে সরকারি দল আওয়ামী লীগের 2021। আর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কি করবে বা কি করবে না সেই ভাবনাতেই কেটেছে বিএনপি সময়। অন্যদিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে যথারীতি খুঁজে পাওয়া যায়নি রাজনীতির মাঠে। 2021 সালের রাজনীতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফিন শাকিল। গেলবার তুলনায় এবছর করোনা সংক্রমণের হার কিছুটা কম থাকলেও দেশ জুড়ে লকডাউন ছিল প্রায় 7 মাস। ফলে বছরের অর্ধেক সময় জুড়ে মাঠের রাজনীতি ছিল অনেকটাই নিরুত্তাপ। যদিও বছরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দলগুলো দেশ জুড়ে সহিংসতা করে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই অরাজকতার বিরুদ্ধে মাঠে নামে সরকারি দলও। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10টা টোয়াই পাইতে নয়, 10টা। নোয়াখালীর মির্জা কাদের, গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের নানা বক্তব্যে বিব্রত হয় আওয়ামী লীগ। সমালোচনা হয় দেশ জুড়ে। ক্ষমতাসীন দল ও অভিযুক্তদের বিরুদ্ধে পাল্টা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে সেই দায় কিছুটা মিটিয়েছে। তবে বছরের শেষ ভাগে এসে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে ইউপি নির্বাচন। ভোট জুড়ে সহিংসতা, দলে বিদ্রোহী প্রার্থীদের কাছে নৌকার হার, তৃণমূলে ক্ষমতার দ্বন্দ্ব আওয়ামী লীগে অস্বস্তি তৈরি করে। দলের সাংগঠনিক পুনর্গঠন বলতে ছিল প্রেসিডেন্ট সদস্য পদে নতুন 3 মুখের পদায়ন, বিভিন্ন জেলা সম্মেলন। বছর জুড়ে সরকারি দলের ব্যস্ততা ছিল মুজিব বর্ষ আর স্বাধীনতার 50 বছরের উদযাপন ঘিরে। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। দল হিসেবে গোটা বছর জুড়েই বিএনপির রাজনীতি আবর্তিত ছিল খালেদা জিয়া চিকিৎসা নিয়ে। তবে মামলা, হামলা আর কারাবাসের ভয়ে সেই রাজনীতিতেও সফলতা আসেনি। মানববন্ধন, অনশন আর বিক্ষোভে ঘুরপা খেয়েছে বিএনপির কর্মসূচি, যেখানে পুলিশের বাধায় প্রায় উত্তাপ তৈরি হয় রাজনীতির মাঠে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বিভিন্ন জেলায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আবার রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বছর জুড়ে বিএনপির সফলতা ছিল দল পুনর্গঠনের কাজে। বেশিরভাগ এলাকায় অভিজ্ঞতার বাদ দিয়ে তারুণ্য নির্ভর কমিটি করেছে বিএনপি। যদিও বরাবরের মতো সমালোচনা ছিল নিত্য প্রয়োজনীয় পণ্য, তেলের দাম বাড়ানোর ইস্যুতে বিএনপি জোরালো কর্মসূচি পালন না করায়। বছর জুড়ে কোথাও আলোচনা না থাকলেও রাষ্ট্রপতির সাথে সংলাপে বসে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। প্রায় 30 লাখ সরিষা দানা ব্যবহার করে মহান মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরা হয়েছে 50 বর্গফুট ক্যানভাসে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বগুড়ায় তরুণ চিত্রশিল্পী তারিকুল ইসলামের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনীতে এই চিত্র প্রদর্শন করা হয়। ব্যতিক্রমী প্রদর্শনী দেখতে এসেছে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তরুণ চিত্রশিল্পীর কর্মকাণ্ড এগিয়ে নিতে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বগুড়া থেকে আব্দুস সালাম বাবুর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট।
প্রায় 1 বছর ধরে কাপড়ের ক্যানভাসে আঠা ব্যবহার করে প্রায় 30 লাখ সরিষা দানায় বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ সহ মুক্তিযুদ্ধের নানা প্রেক্ষাপট ও গণমানসের চিত্র ফুটিয়ে তুলেছেন শিল্পী তারিকুল ইসলাম। অসাধারণ এই শিল্পকর্মটি সবার সামনে তুলে ধরতে বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি আয়োজন করেছেন এই প্রদর্শনী। বঙ্গবন্ধুর জীবন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, এই বিষয়গুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই এই আয়োজন। বগুড়া শহরের শহীদ খোকন পার্কে 2 দিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক। অসাধারণ এই শিল্পকর্ম দেখতে ভিড় করছেন স্থানীয়রা। ভালো লাগছে যে সৃজনশীল ধর্মী এরকম একটা উদ্যোগ উনি গ্রহণ করেছেন। বিশেষ করে সরষা দানা দিয়ে ড্রয়িং করে, এটা আসলে মানে অন্যরকম একটা সৃজনশীল প্রতিভা। আজকের যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ। এ কারণে শিল্পীও একই সংখ্যার সরিষা দানায় ফুটিয়ে তুলেছেন মুক্তিযুদ্ধের চিত্র। স্বাধীনতা 50 বছর পূর্তি উপলক্ষে আমার এই চিত্রকর্মটি করা। এখানে 50 বর্গ ফিট ক্যানভাসে আমি 30 লক্ষ সরিষা দানা দিয়ে আমি এই চিত্রকর্মটি তৈরি করছি। কারণ 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশ পেয়েছি। এই ধরনের অনন্য শিল্পচর্চায় উৎসাহিত করা উচিত বলে জানান জেলা প্রশাসক। এই ধরনের যারা শিল্পী আছেন, বিশেষত যারা চিত্রশিল্পী, যারা চিত্রকর, তাদেরকে উৎসাহিত করার জন্য একটি আলাদা তহবিল থাকা উচিত, যেখান থেকে তারা অন্তত প্রেরণা পাবে, একটা এক্সিবিশন করার মতো যে অর্থ ব্যয় হয় সেটার জন্য একটা গ্রান্টস পাবে। বগুড়া আর্ট কলেজের শিক্ষার্থী ও স্থানীয় স্কুলের চারু ও কারুকলা শিক্ষক তারিকুলের এই প্রদর্শনীতে জল রং ও অ্যাক্রিলিকের বিজয় শিরোনামে আরও 9টি পেইন্টিং রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পার্বত্য জেলা বান্দরবানের আবহাওয়া ও মাটি পেঁপে চাষের বিশেষ উপযোগী হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে পেঁপের আবাদ। স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় পেঁপে চাষের দিকে ঝুঁকছে পাহাড়ি লোকজন। এখানকার পেঁপের গুণাগুণ ও স্বাদ অতুলনীয় হওয়ায় জেলা সহ দেশের অন্যান্য এলাকায়ও এর চাহিদা বেশ ভালো। ফলে আর্থিকভাবে ভালো লাভবান হচ্ছে চাষিরা। বান্দরবান থেকে কবির হোসেন সিদ্দিকীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বল্প খরচে লাভ অধিক, তাই জুম চাষিরা পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠছে। এরই মধ্যে সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলিকদম ও নাইখাংছড়ির পাহাড়ে গড়ে উঠেছে অসংখ্য পেঁপে বাগান। আমাদের নিজস্ব বাগানের পেঁপে, এগুলো আমরা চিটাং নিয়ে বিক্রি করি আর কি। চলতি বছর 6000 হেক্টর পাহাড়ি জমিতে পেঁপের চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 1,32,000 মেট্রিক টন। পেঁপেগুলো আমরা বাগান থেকে আনছে, এখন পেঁপেগুলো বাজার নিয়ে বিক্রি করার জন্য। ফলও ভালো করে ধরছে, ফলও বড় বড় ধরছে, দামও ভালো করে পায়। ফলন ভালো হলেও যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা ভালো না হয় এবং জেলায় হিমাগার না থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে পেঁপে। আমরা প্রতি বছর পেঁপে চাষ করছে, প্রতি বছর বিক্রি করতে পারে। বর্তমানে পেঁপের বাজার মূল্য প্রতি মন 1100 থেকে 1200 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে মাত্র 600 থেকে 700 টাকায়, যা দিয়ে বাগান পরিচর্যার খরচও পূরণ হচ্ছে না। চাষিরা মনে করেন সরকার ও কৃষি বিভাগের যথাযথ সহযোগিতা পেলে তারা পেঁপে সহ ফলজ চাষাবাদে আরও লাভবান হতে পারবেন। বাজার মূল্য এটি অনেক ভালো, তবে এখানকার কিছু মধ্যস্বত্বভোগীর কারণে কৃষকরা তাদের উচিত মূল্য পাচ্ছে না। তো আমরা মনে করি যদি কৃষকদের সাথে এবং বড় বড় বিভাগীয় শহরে আড়তদারদের সাথে যদি একটা সম্পর্ক বা লিঙ্কেজ করে দেওয়া যায়, তাহলে তারা তাদের উচিত মূল্য পাবে। প্রশিক্ষণ ও সরকারি সহজশর্তে ঋণ ও সহযোগিতা, সংরক্ষণের ব্যবস্থা, বাজারজাত সুবিধা নিশ্চিত করা গেলে পাহাড়ে ফলজ চাষাবাদে চাষিরা আরও আগ্রহী হয়ে উঠবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রেহাব আবাসন মেলায় 5 দিনে 19,000-এরও বেশি দর্শনার্থী এসেছেন। বিক্রি হয়েছে অনেক প্লট ও ফ্ল্যাট। সব মিলিয়ে মেলায় প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছে রিহাব কর্তৃপক্ষ। তবে ফ্ল্যাট ও প্লটের দাম বেশি বলে মনে করেছেন ক্রেতারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। শেষ দিনে জমজমাট ছিল রিহাব আবাসন মেলা। এবারের মেলায় 150 প্রতিষ্ঠানের 220টি স্টল স্থান পায়। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও 15টি নির্মাণ সামগ্রী এবং 30টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। ফ্ল্যাট ও প্লট বিক্রির বিষয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। প্রচুর ক্রেতা, যারা রিয়েল ক্রেতা তারাও এসছেন, আমাদেরকে কোয়েরি করেছেন এবং
আমাদের কিছু প্লট বিক্রিও হয়েছে, এটা আমাদের ভালো খবর। বিগত 4 দিন আর আজকে পঞ্চম দিন মিলে আমাদের আলহামদুলিল্লাহ বিক্রি ভালো হয়েছে। আমরা এবছরই প্রথম স্পট স্যাংশন বা অ্যাপ্রুভাল দিয়েছি কাস্টমারকে, যারা এই অ্যাপ্রুভালের মাধ্যমে আমাদের কাছ থেকে 0% চার্জ সুবিধা পাচ্ছে। যারা মধ্যবিত্ত মধ্যে যেই অ্যাপার্টমেন্ট তার বেসিক যে নিড, তো আমরা সেই নিডটা তাদের জন্য ফুলফিল করার জন্য আমরা এই মেলাতে অংশগ্রহণ করেছি। করোনার পরে প্লট ও ফ্ল্যাটের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। আমাদের যারা মধ্যবিত্ত আছি তাদের ক্রয় ক্ষমতার বাইরে, অনেক বাইরে। 6 মাস আগে যা ছিল এখন সেক্ষেত্রে দাম অনেক বাড়তি। প্রাইসটা যাতে তারা একটু কম রাখে, মানুষের মধ্যে রাখে। প্রায় 400 কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে রিহাব আবাসন মেলায়। এর মধ্যে প্রায় অর্ধেকই এসেছে ফ্ল্যাট বিক্রি ও বুকিং থেকে। এছাড়াও প্রায় 1,500 কোটি টাকার ব্যাংক কমিটমেন্টও এসেছে। রিহাব কর্তৃপক্ষ গণমাধ্যমকে এসব তথ্য জানায়। আমাদের প্রত্যাশা, সে প্রত্যাশাও আমাদের পূরণ হয়েছে। 19,236 জন দর্শনার্থী ক্রেতা আমাদের এই মেলায় গত 5 দিনে উপস্থিত হয়েছে। যেভাবে র মেটেরিয়াল দাম বেড়েছে সে তুলনায় কিন্তু আমাদের ডেভেলপাররা দাম সেভাবে বাড়ায় নাই। রিহাবের পক্ষ থেকে জানানো হয়, মেলায় অনেকেই ফ্ল্যাট ও প্লটের তথ্য নিয়ে গিয়েছেন। সব মিলিয়ে তাদের মতে আবাসন খাত ঘুরে দাঁড়াচ্ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক মানের টেবিলওয়্যার বাজারে নিয়ে এসেছে আকিজ গ্রুপ। সোমবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ টেবিলওয়্যারের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন এবং ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ খোরশেদ আলম সহ আরও অনেকে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির 2টি মামলার রায় ঘোষণা 10 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে দেশটির একটি আদালত। সোমবার এমন খবর প্রকাশ করেছে রয়টার্স। এর আগে সুচির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকি-টকি আমদানি এবং ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলাটির রায় 20 ডিসেম্বর হওয়ার কথা ছিল, তবে তা পিছিয়ে 27 ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছিল। ওয়াকি-টকির মামলা ছাড়াও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ সহ সুচির বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা করেছে জান্তা সরকার। সব কয়টিতে দোষী সাব্যস্ত হলে 100 বছরের বেশি কারাদণ্ড হতে পারে সুচির। রুশ সীমান্তের দিকে ন্যাটো জোটের বিস্তারের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। জোটটির কাছ থেকে এ বিষয়ে নিশ্চয়তা না পেলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুতিন প্রশাসন। তবে আসছে জানুয়ারিতেই রাশিয়ার সঙ্গে ন্যাটোর বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ। আসমাতুলি ডেস্ক রিপোর্ট। ইউক্রেন, জর্জিয়া ও মোলদোভাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হলে রাশিয়ার নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। বারবার এমন দাবি করে আসছে মস্কো। এ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে উদ্বেগ জানিয়ে ন্যাটোকে বেশ কয়েকটি প্রস্তাবও দিয়েছে ক্রেমলিন। দাবি জানিয়েছে পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার। ইউক্রেনের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখা অসম্ভব, কারণ ইউক্রেনে আরেকটি গৃহযুদ্ধ, বিশেষ করে পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে সংঘর্ষের বিস্তার মস্কো মেনে নেবে না। তবে এ বিষয়ে বাইডেন প্রশাসন বা ন্যাটোর কাছ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় কঠোর অবস্থানে যাওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পূর্ব দিকে, বিশেষ করে রুশ সীমান্তের দিকে ন্যাটো জোটের বিস্তারের প্রচেষ্টার জবাব দিতে প্রস্তুত রয়েছে রাশিয়া। বিভিন্ন প্রক্রিয়ায় এই জবাব দেওয়ার সুযোগ রয়েছে মস্কো, যা নির্ভর করছে রুশ সামরিক বিশেষজ্ঞরা কোন কোন উপায়ে প্রস্তাব করেন তার উপরে। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে ন্যাটো। রোববার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটির প্রধান জেন্স স্টলটেনবার্গ জানান, জানুয়ারির মাঝামাঝিতে ন্যাটো রাশিয়া পরিষদের বৈঠক আশা করছেন তিনি। আসমাতুলি, নিউজ 24। করোনার মাঝে বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশের জনজীবন। ভারী তুষারপাতে বিপর্যস্ত কানাডা ও তুরস্ক। দুর্ঘটনা এড়াতে সতর্কতা জারি করা হয়েছে দেশ দুটিতে। এছাড়া ভারতের সিকিমে প্রবল তুষারপাতে আটকা পড়েছেন হাজারো পর্যটক। ব্রাজিলও ডুবছে বানের জলে। একদিকে যখন বন্যা আর তুষারে নাজেহাল কয়েকটি দেশ, অন্যদিকে দাবানলের আগুনে পুড়ছে অস্ট্রেলিয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
কানাডার উত্তর পশ্চিমাঞ্চলে দিনের আলোতেও কয়েক ফুট দূরের দৃশ্য যেন রাতের আঁধার। তুষারপাতের সাথে ঝড়ো বাতাস, সেই সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। কয়েকটি শহরের তাপমাত্রা নেমে এসেছে -50 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে তুষারপাতের কবলে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক। দুর্ঘটনা এড়াতে দেশ দুটিতে জারি করা হয়েছে সতর্কতা। তুষারপাতের জেরে ভারতের সিকিমে আটকা হাজারো পর্যটক। বড়দিনের ছুটির সুযোগে তুষারপাতের মতো মনোরম দৃশ্য উপভোগ করার ইচ্ছা যেন কাল হলো তাদের। রাস্তায় বরফের স্তূপ জমা হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। সিকিম প্রশাসন জানিয়েছে, দুর্যোগের কারণে পর্যটকদের অসংখ্য গাড়ি আটকে আছে। এদিকে ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়ায় কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের পর দেখা দিয়েছে বন্যা। এরপর দুটি বাঁধ ধসে পড়ায় আরও অবনতি হয়েছে পরিস্থিতি। একদিকে যখন বন্যা আর তুষারে বিপর্যস্ত বিভিন্ন দেশ, তখন অন্যদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিমে দাবানলের আগুনে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জান্তা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে সুদান। 1 মাস ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত হতাহত হয়েছেন অনেক মানুষ। বিক্ষোভ দমাতে ধরপাকড় শুরু করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মাঝে আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। গেল 21 নভেম্বর সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামুদকে হটিয়ে ক্ষমতা নেয় দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে গণতান্ত্রিক সরকারের দাবিতে বিক্ষোভ করে আসছেন দেশটির সাধারণ মানুষ। রোববার রাজধানী খার্তুমের রাস্তায় হাজার হাজার সুদানি সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। এ সময় আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাস ও গ্রেনেড ছোড়েন নিরাপত্তা বাহিনী। এতে হতাহত হন অনেকে। বিক্ষোভকারীরা বলছেন, অবাধ একটি নির্বাচনে যাওয়ার সময়টিতে সেনাবাহিনীর সরকারে যেন কোনো ভূমিকা পালন না করে। আমরা শুধু সেনা শাসনের প্রত্যাহার চাই না, বরং আমরা আমাদের মনের মতো সুদান চাই। আমাদের চাহিদা ও সম অধিকার নিশ্চিত করবে এমন সরকার চাই। বিক্ষোভ দমাতে ধরপাকড় শুরু করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে প্রেসিডেন্ট হামদক এক বিবৃতিতে বলেন, সুদানের এই বিপ্লব বড় ধাক্কার সম্মুখীন হচ্ছে, আর সব পক্ষের রাজনৈতিক অস্থিরতা দেশটির ঐক্য ও অস্থিতিশীলকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে সতর্ক করেন। মাসুদ রানা, নিউজ 24। শেষ হলো বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে একই দলে খেলবেন টাইগার ক্রিকেটের 3 প্রাণভোমরা। ঢাকায় মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গী তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। মুশফিকের খুলনায় খেলবেন সৌম্য সরকার। ক্রিস গেলকে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের বরিশাল, আর চট্টগ্রাম নিয়েছে আফিফ, সাব্বির, মিরাজের মতো ক্রিকেটারদের। কুমিল্লায় খেলবেন লিটন দাস ও ইমরুল কায়েস। অন্যদিকে মোসাদ্দেক, মিঠুন, আলামিন ও বিজয়কে দলে ভিড়িয়েছে সিলেট। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। আমরা দেখে নিতে চাই ঢাকা। অনেক নাটকীয়তার পর অবশেষে হয়ে গেল বিপিএল এর 8ম আসরের প্লেয়ার্স ড্রাফট। দল গুছিয়েছে 6 ফ্র্যাঞ্চাইজি। মাহমুদুল্লাহ রিয়াদকে আগেই সরাসরি সাইনিংয়ে দলে ভিড়িয়েছিল স্টার্সরা। ড্রাফট থেকে তামিম আর মাশরাফিকে দলে ভিড়িয়ে চমকের পাল্লায় দলটি লাগায় বাড়তি হাওয়া। সাকিব আল হাসানকে আগেই দলে ভিড়িয়ে চমক দিয়েছিল ফরচুন বরিশাল। এবার প্লেয়ার্স ড্রাফটে বিদেশি কোটায় ক্রিস গেইলকে দলে ভিড়িয়ে ব্যাটিং শক্তিমত্তা বাড়িয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। খুলনা টাইগার্সে মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দিয়েছেন শেখ মেহেদী, কামরুল হাসান রাব্বি, ফরহাদ রেজার মতো ক্রিকেটাররা। এছাড়া জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার আছেন এই দলে। তুলনামূলক তরুণদের নিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ড্রাফট থেকে শরীফুল, আফিফ, শামীম পাটোয়ারি, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, আকবর আলী ও নাইম ইসলামের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা। আমরা একটু দেখে নিতে চাই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যালেন্সড দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুস্তাফিজকে আগেই দলে ভিড়িয়ে জানান দিচ্ছিল শক্তিশালী দল গড়ার। দেশিদের মধ্যে ড্রাফট থেকে তারা নিয়েছে লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, আবু হায়দার রনি ও মেহেদী হাসানের মতো ক্রিকেটারদের। সিলেট সানরাইজার্সে অভিজ্ঞ আর তারুণ্যের সংমিশ্রণ। ড্রাফট থেকে তারা দলে নেয় মোসাদ্দেক সৈকত, মোহাম্মদ মিথুন, আলামিন হোসেন, নাজমুল হোসেন অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলোক কাপালের মতো ক্রিকেটারদের।
এদিকে প্লেয়ার্স ড্রাফটে ডি ক্যাটাগরিতে থাকলেও দল পাননি মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন। 2022 সালের 21 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিপিএল এর এবারের আসর। মাহফুজুল ইসলাম, নিউজ 24। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে প্রস্তুতি ম্যাচের আগে শেষ দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্টের ভেন্যুতে সোমবার 3 ডিপার্টমেন্টই হয়েছে আলাদা সেশন। মূলত নেট সেশনে দেওয়া হয়েছে বাড়তি মনোযোগ। এছাড়া ক্রিকেটারদের নিয়ে আলাদা ফিল্ডিং সেশন করেছেন কোচ মিজানুর রহমান বাবুল। রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা সবাই এখন পর্যন্ত আছেন ফিট। কোয়ারেন্টাইন পর্ব শেষে মাঠের অনুশীলনে সব ক্রিকেটারের পজিটিভ মনোভাব দলের জন্য ইতিবাচক বলে বলছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। 1 জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কোয়ারেন্টাইনের পরে যে প্র্যাকটিস সেশনগুলো হয়েছে আসলে বেশ ভালো, দেখে সবাইকে বেশ পজিটিভ মনে হচ্ছে এবং সবাই খুব সুন্দরভাবে কোপ আপ করার চেষ্টা করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি রিকভার করে ফেলছে সবাই। আর ফার্স্ট 2 দিনের ম্যাচ যেটা আগামীকাল থেকে শুরু হবে, আশা করা যাচ্ছে যে বেশ ভালোই হবে এবং সবথেকে বড় ব্যাপার যে এখানে এই পাশেই মাঠে খেলা, তো আমাদের ওই অ্যাটমসফিয়ারটা পরিচিত হবে এবং ছেলেরা বেশ পজিটিভ আছে। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপে আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গেল দিন উজবেকিস্তানকে 3-2 সেটে হারিয়েছে স্বাগতিকরা। যদিও প্রথম 2 ম্যাচে জয়ের পর গেল ম্যাচে শ্রীলঙ্কার সাথে হারলেও সুযোগ ছিল ফাইনাল খেলার। সেক্ষেত্রে একটা সেট জিততে হতো। প্রথম সেটে না পারলেও ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটের জয়ে তা নিশ্চিত হয়। পরে 5 সেটে গড়ানো রোমাঞ্চকর ম্যাচটিও জিতে নেয় বাংলাদেশ। 4 জয়ে 12 পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের শীর্ষ দল হিসেবে ফাইনাল উঠেছে শ্রীলঙ্কা। আজ শিরোপা লড়াইয়ে নামবে 2 দল। 2018 সালের পর প্রথম এই প্রতিযোগিতার ফাইনালে উঠল বাংলাদেশ। 2016 সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপার স্বাদ পেয়েছিল দলটি। করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রভাবে আজ আর্সেনাল বনাম উলভারহ্যাম্পটনের মধ্যকার ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে। উলভারহ্যাম্পটনের 13 জন ফুটবলার ও 1 জন গোলরক্ষক না থাকায় ক্লাবটির অনুরোধের প্রেক্ষিতে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের আজকের ম্যাচটি স্থগিত করা হচ্ছে। কোভিডের প্রাদুর্ভাবে এই মাসে স্থগিত হয়েছে লিগে একের পর এক ম্যাচ। সব মিলিয়ে গত কয়েক সপ্তাহে লিগে স্থগিত হওয়া ম্যাচের সংখ্যাটা 15। ইপিএল এক বিবৃতিতে জানিয়েছে গত এক সপ্তাহে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে নতুন করে 103 জন কোভিডে আক্রান্ত হয়েছেন। ইংল্যান্ডের ম্যাচগুলোতে দর্শকের সংখ্যা নিয়ে এখনো কোনো বিধিনিষেধ আসেনি। তবে স্টেডিয়ামে প্রবেশের 48 ঘন্টা আগের নেগেটিভ সনদ অথবা ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।